নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি থার্ড ইয়ারে পড়াশোনা করছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে ডিএস হিস্ট্রি 41 41 নম্বর পেপারটি রয়েছে চীন জাপানের ইতিহাস, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। 2026 টু 27 তোমরা যারা পরীক্ষা দেবে, এবছরের শেষ দিকে তোমরা যারা পরীক্ষা দেবে 2026-এ, তোমাদের জন্য এই সাজেশন। তোমাদের বাদ বাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে ডিএস পেপারে, ডিএস 11, 21, 31 এগুলোর যে ফাইনাল সাজেশন আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের যে সিসি পেপার, সিসি 11, 12, 13, 14, এই সিসি 4টি পেপারেরও পূর্ণাঙ্গ সাজেশন এবং তার বেশিরভাগ প্রশ্নের উত্তরও চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই সমস্ত ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া এখন যে সাজেশনটা আমি তোমাদের সামনে আলোচনা করছি, দেখো ডিএস হিস্ট্রি 41 অর্থাৎ চীন দেশের ইতিহাস। এই চীনের ইতিহাসের উপরে যে প্রশ্নগুলো আমি এখন সাজেশনে তোমাদেরকে দেব, প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা সাজেশনের প্রশ্নগুলো যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো, তাতেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যতগুলো প্লে লিস্টের লিঙ্ক থাকবে, প্রথমেই থাকবে ডিএস হিস্ট্রি 41 এর প্লে লিস্টের লিঙ্ক, অর্থাৎ এখানে সাজেশনের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই সিলেবাসটাতে কি রয়েছে আমরা যদি একটু দেখি, যে চীনের ইতিহাস, চীনের ইতিহাস 1837 থেকে 1950 পর্যন্ত আমাদের চীনের ইতিহাস পড়তে হবে। তা চীনে প্রথমে পাশ্চাত্য শক্তিবর্গ পর্তুগিজরা প্রথমে ক্যান্টনে যায়, চীনের একমাত্র বন্দর এই ক্যান্টন বন্দর। সেই বন্দরের মাধ্যমে তারা চীনে ব্যবসা বাণিজ্য করত, একমাত্র পর্তুগিজরা। কারণ চীনারা খুব রক্ষণশীল ছিলেন, তারা বিদেশি এই সমস্ত জাতিকে নিচু নজরে দেখতেন। চীনারা ভাবতেন যে তারাই শ্রেষ্ঠ জাতি আর সবাই অনুন্নত। এই কারণে বিদেশিদেরকে চীনে ঢুকতে দেওয়া হতো না, তাদের জন্য চীনের দরজা বন্ধ করে রাখা হয়েছিল। একমাত্র চীনের এই ক্যান্টন বন্দর দিয়েই পর্তুগিজরা ব্যবসা বাণিজ্য করত। পরবর্তীকালে সেখানে ইংরেজরা প্রবেশ করে এবং ইংরেজরা চীনের মানুষকে প্রথমে বিনা পয়সায় আফিম সাপ্লাই করে এবং পরবর্তীতে তারা পয়সার বিনিময়ে আফিম বিক্রি করতে থাকে। সারা চীনের মানুষ এই আফিমের নেশায় বুঁদ হয়ে থাকে। ফলে এই আফিম ব্যবসাকে কেন্দ্র করে একটা সময় চীনের সাথে ইংল্যান্ডের যুদ্ধ বাঁধে, যাকে আমরা বলি প্রথম ইঙ্গো চীন যুদ্ধ, যার আরেক নাম আফিম যুদ্ধ। এই আফিম যুদ্ধের কারণ ফলাফল জানতে হবে। আবার ক্যান্টনের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য হতো, সেই ক্যান্টন বাণিজ্য বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। এই যুদ্ধের মাধ্যমে, আফিম যুদ্ধের মাধ্যমে চীন হেরে যায় এবং চীনে বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ তারা সেখানে এসে ঘাঁটি গেড়ে বসে এবং চীনের সাথে সন্ধি করে, বিভিন্ন সন্ধি, যেমন শিমোনোসেকির সন্ধি, আরো একাধিক সন্ধি করে। এক একটা দেশ চীনের সাথে এক একটা সন্ধি করে বিভিন্ন বন্দরকে উন্মুক্ত করে নেয় এবং চীনের মধ্যে তারা একটা অতি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে থাকে, অর্থাৎ চীনকে সন্ধি ব্যবস্থার মাধ্যমে বেঁধে ফেলে। এই সন্ধি ব্যবস্থা আমাদের জানতে হবে। চীনের যে সম্রাট রয়েছে তার সাথে দেখা করতে গেলে তাকে নজরানা দিতে হয়, সেই নজরানা পদ্ধতি জানতে হবে। চীনের এই সময় যে আভ্যন্তরীণ বাণিজ্য ছিল জাঙ্ক বাণিজ্য, অর্থাৎ বড় বড় জাহাজে করে বাণিজ্য হতো এবং সেই জাহাজগুলো দড়ি দিয়ে ডাঙা দিয়ে টেনে নিয়ে যাওয়া হতো। এই জাঙ্ক বাণিজ্য আমাদেরকে জানতে হবে। আবার চীনে এই বিদেশি শক্তিবর্গের বিরুদ্ধে চীনের যে সমস্ত গুপ্ত সমিতিগুলো ছিল, তারা কিন্তু একজোট হয়ে, বিশেষ করে বক্সার সমিতি, তারা একজোট হয়ে চীনের বিদেশি শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে, যার নাম বক্সার বিদ্রোহ। এই বক্সার বিদ্রোহ কারণ ফলাফল গুরুত্ব জানতে হবে। চীনের যারা কৃষক, তারা একসাথে সংঘবদ্ধ হয়ে, তাদের নেতা ছিলেন কাং ইউ ওয়েই, এই কাং ইউ ওয়েইয়ের নেতৃত্বে চীনের কৃষকরা সংঘবদ্ধ হয়ে চীনের সেই সময়কার তদানীন্তন যে রাজবংশ এবং বিদেশি শক্তি, এদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার নাম তাইপিং বিদ্রোহ। এই তাইপিং বিদ্রোহের কারণ ফলাফল জানতে হবে। এই চীনের এই সমস্ত বিদেশি শক্তিবর্গের আধিপত্যের বিরুদ্ধে পিকিং বিশ্ববিদ্যালয়ে 1919-এর 4 মে সেখানকার ছাত্ররা একজোট হয়ে এক বিদ্রোহ করে এবং সমগ্র চীনে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে, যার নাম 4 মে আন্দোলন। এটাও আমাদেরকে জানতে হবে, এর কারণ ফলাফল বৈশিষ্ট্য। 1898 নাগাদ চীনের যে রাজা ছিলেন, নাবালক রাজা পু ই, তিনি কিছু সংস্কার করেছিলেন। এই 1898-এর এই সংস্কার, যেটাকে আমরা 100 দিনের সংস্কার বলি, সেটা আমাদেরকে জানতে হবে। 1891 সালে চীনে একটি সংবিধান রচনা করা হয় চীনের জনগণের জন্য, চীনের রাজার জন্য। এই সংবিধান আমাদেরকে পড়তে হবে, 1891 সালের এই সংবিধান। 1900 সালের পরে গিয়ে আমরা দেখব যে চীনে 1911-তে প্রজাতান্ত্রিক বিপ্লব হচ্ছে, ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে। দীর্ঘদিনের এই রাজতন্ত্রের অবসান ঘটানো হচ্ছে এবং সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। এই প্রজাতান্ত্রিক বিপ্লবের কারণ ফলাফল গুরুত্ব এবং এখানে সান ইয়াতসেনের ভূমিকা কি। এই প্রজাতান্ত্রিক বিপ্লবের হাত ধরে
চিয়াং কাই শেক বলে চীনের যে সামরিক নেতা ছিলেন অর্থাৎ সেনাপতি, তার উত্থান ঘটে। তিনি দেশের ক্ষমতা দখল করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থায় সামরিক বাহিনীর আধিপত্য বাড়ে, সামরিক বাহিনীর সেনাপতিদের সেই সঙ্গে নিয়োগ করা হয় এবং দেশে সমরবাদের উত্থান ঘটে। তো চীনের এই সমরবাদের উত্থানের কারণ ফলাফল পড়তে হবে এবং চীনের সাথে একটা সময় জাপানের যুদ্ধ হয়, চীন জাপান যুদ্ধের কারণ ফলাফল পড়তে হবে। তো এগুলো সব চীনের উপরে আমাদেরকে কিন্তু এতগুলো প্রশ্ন পড়তে হবে। এর মধ্যে রয়েছে অসংখ্য 5 নম্বরের বা 6 নম্বরের টিকা প্রশ্ন। এছাড়া রয়েছে জাপান থেকেও তোমাদেরকে এই 41 পেপারে কিছু প্রশ্ন পড়তে হবে। জাপানে একটা সময় জাপানের রাজাকে দমন করে রেখে তার যে প্রধানমন্ত্রী তিনি শক্তিশালী হয়ে উঠেছিলেন। জাপানের প্রধানমন্ত্রীকে বলা হয় শোগুন। তারা প্রায় 1000 বছর জাপানের রাজত্ব করেছিল। জাপানের রাজা বা সম্রাটকে তাকে কাঠের পুতুলের মতো বসিয়ে রেখে সমস্ত ক্ষমতা এই প্রধানমন্ত্রী বা শোগুন তারা দখল করে নেয় এবং তারা টোকিওতে একটা প্রশাসনিক কেন্দ্র স্থাপন করে, আলাদা রাজধানী স্থাপন করে তারা দেশ চালাতে থাকে আলাদাভাবে। তাই এই টোকুগাওয়া এই শোগুনতন্ত্রের পতন হয় একটা সময়। সেই পতনের কারণগুলো কি ছিল এবং এখানে সম্রাটের ক্ষমতা আবার সম্রাট ফিরে পান, যাকে বলা হয় মেইজি পুনঃস্থাপন। তো এই মেইজি পুনঃস্থাপন অর্থাৎ সম্রাটের ক্ষমতা ফিরে পাওয়া, সেটার প্রকৃতি কি কেমন ছিল। আবার চীনেও কিন্তু তুংচি পুনঃস্থাপন আছে, সেই চীনের তুংচি পুনঃস্থাপন, জাপানের মেইজি পুনঃস্থাপন, এগুলো আমাদেরকে পড়তে হবে। জাপানেও একটা সময় সামরিক নেতাদের আধিপত্য বাড়ে অর্থাৎ সমরবাদের উত্থান ঘটে। কিভাবে হয়েছিল এই সমরবাদের উত্থান সেটা আমাদেরকে জানতে হবে। মেইজি পুনঃস্থাপনের পর অর্থাৎ সম্রাটের ক্ষমতা পুনঃস্থাপনের পর জাপানে আধুনিকীকরণ হয়, জাপানে শিল্পায়ন হয়। সেই শিল্পায়নে একদিকে যেমন রাষ্ট্রীয় উদ্যোগ ছিল, সরকারি তরফ থেকে উদ্যোগ ছিল, পাশাপাশি বিভিন্ন বেসরকারি শিল্প গোষ্ঠীকেও উদ্যোগ নিতে বলা হয়েছিল। তাহলে এই জাপানের শিল্পায়নে সরকারি উদ্যোগ কি, বেসরকারি উদ্যোগ কি, সেগুলো আমাদের জানতে হবে। জাপান একটা সময় কোরিয়া আক্রমণ করে, চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে, এগুলোর কারণ ফলাফল আমাদেরকে জানতে হবে। তো এই ছিল চীন জাপানের উপরে আমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস বা আলোচনা। এরপরে আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি ডিএস হিস্ট্রি 41, এই পেপারটির যে ফাইনাল সাজেশন 2026-27 যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থার্ড ইয়ার ইউজি বিডিপি হিস্ট্রি, ডিএস হিস্ট্রি 41 ফাইনাল সাজেশন 2026-27 গ্রুপে, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য তোমরা যে 10টি প্রশ্ন দেখবে দেখো, আফিম যুদ্ধের কারণ ও ফলাফল অর্থাৎ প্রথম ইঙ্গো চীন যুদ্ধের কারণ ফলাফল, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানের কারণ, চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, আত্মশক্তি আন্দোলনের উপর প্রবন্ধ লেখো, পরটি বক্সার বিদ্রোহের কারণ ফলাফল প্রকৃতি ও ব্যর্থতা লেখো, পরটি চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা, পরটি তাইপিং বিদ্রোহের কারণ প্রকৃতি আলোচনা করো, পরটি 1911 প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকা, পরটি নানকিং জাতীয় সরকারের কার্যাবলী সাফল্য ব্যর্থতা এবং শেষ প্রশ্ন তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্ন তোমরা চীনের উপরে করবে। এই 10টির মধ্যেই চীন থেকে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া জাপানের উপরেও তোমরা আরও 4টি প্রশ্ন দেখবে দেখো, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল, চীনের সমরবাদের উত্থান, জাপানের সমরবাদের উত্থান, শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, জাপানের শিল্পায়নের সরকারি অথবা আসতে পারে বেসরকারি উদ্যোগ, আলাদা আলাদা প্রশ্ন একসাথেও দিতে পারে, আলাদা করেও দিতে পারে। এই 4টি প্রশ্ন তোমরা জাপান থেকে করবে আর প্রথম 10টি প্রশ্ন তোমরা চীন থেকে করবে। এই 14টা প্রশ্নেরই উত্তর চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই যে চীনের সমরবাদের উত্থান বা জাপানের সমরবাদের উত্থান, এই কথাটা তোমরা ইউটিউবে লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, সেই প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, পরীক্ষায় 10টি আসে। এই 30 নম্বরের জন্য যে টিকাগুলো তোমরা পড়বে দেখো, নানকিং চুক্তির গুরুত্ব, লং মার্চের গুরুত্ব, চীনের লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট, জাং বাণিজ্য, চৌঠা মে বা মে 4th আন্দোলন, চীন সোভিয়েত সম্পর্ক, চীনা জেন্ট্রি রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল, চীনের উপর জাপানের 21 দফা দাবি, সংস্কার আন্দোলনে কাং ইউওয়ের ভূমিকা, আফিম ব্যবসা বন্ধে কমিশনার লিন শেষুর ভূমিকা এবং 10 দাগের শেষ প্রশ্ন কনফুসীয়বাদ বা আসতে পারে তাওবাদ বা আসতে পারে ম্যান্ডারিন। আরেকটি প্রশ্ন রয়েছে নজরানা পদ্ধতি, সন্ধি ব্যবস্থা, নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য। তো এখানে এই 11 দাগ পর্যন্ত তোমরা চীনের উপরে পড়বে আর জাপান থেকে তোমরা 5-6টি টিকা পড়বে। 7 সোমা বিদ্রোহ, সামুরাই শ্রেণী, ডাইমিও, শ্বেতপদ্ম গুপ্ত সমিতি, শিমনোসেকির সন্ধির শর্ত গুরুত্ব, ইঙ্গো জাপান চুক্তির শর্ত ও গুরুত্ব, কমোডোর পেরির অভিযানের তাৎপর্য। তো এখানে যে 12-14টা বা 16টা প্রশ্ন রয়েছে এর মধ্যেই তোমরা 10-12টা প্রশ্ন অবশ্যই দেখবে, এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। তোমাদের বাদ বাকি অন্যান্য পেপারেরও সাজেশন তার অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে, তারও লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।